সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল নিয়ে বরাদ্দ চূড়ান্ত, বেতন বাড়ছে কত? এদিকে নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন শেখ হাসিনা। অপরদিকে পুশ ইন আতঙ্ক কমলেও সীমান্তে উত্তেজনা, বেনাপোলে দ্বিগুণ বিজিবি মোতায়েন। এবং সবশেষে থাকছে রাশিয়ার শ্রমবাজারে 1 লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল নিয়ে বরাদ্দ চূড়ান্ত, বেতন বাড়ছে কত? সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলে বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের বেতন কত টাকা বাড়ছে সেটিও চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০% বৃদ্ধি করা হবে। তবে পে স্কেল বাস্তবায়ন হলে চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে। ফলে সব মিলিয়ে ৩৫ থেকে ৪০% বেতন বৃদ্ধি পাবে। সূত্রের তথ্য বলছে, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশ করা মূল বেতনের ৫০% পাবেন। বাকি ৫০% পাবেন পরের অর্থবছরে। তারপরের অর্থবছরে পাবেন তারা ভাতা, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন ভাতা সবই পাবেন সরকারি কর্মচারীরা। নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের নিয়ে কথা বলবেন। কেন আংশিক সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে সেই ব্যাখ্যাও দিতে পারেন অর্থমন্ত্রী। ওই কর্মকর্তা আরও বলেন, মে মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে যখন অর্থমন্ত্রী বাজেটের নানা দিক নিয়ে আলোচনা করেন, তখন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় ছিল। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটি যে ৩ ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে, প্রধানমন্ত্রী তাতেই সম্মতি দিয়েছেন। ফলে ওই সুপারিশ অনুযায়ী নবম পে স্কেল কার্যকর হবে। এদিকে নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল থেকে নিজের অবসর প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান ও অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও আইনের শাসন, সকলের সমানাধিকার এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তারপরেই আমি অবসর নেব। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে লিখিত উত্তরে এসব কথা বলেন তিনি। এই সময় গণভবন ছেড়ে যাওয়া, পদত্যাগ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি দিল্লি আসার পরে আপনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন আপনি রাজনীতি থেকে অবসর নিতে চান। আপনি কি এখনও সেই সিদ্ধান্তে অনড়? সেক্ষেত্রে দল ও দেশের নেতৃত্ব আপনি কার বা কাদের হাতে ছেড়ে যেতে চান? উত্তরে শেখ হাসিনা বলেন, জয়ের বক্তব্য আমার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত। মানুষ সারা জীবন একই দায়িত্বে থাকে না। আমিও বহুবার বলেছি, নতুন নেতৃত্ব আসুক, তরুণরা দায়িত্ব নিক। আওয়ামী লীগের বিগত 2 কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বের কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমার আর কিছুই চাওয়ার নেই। তিনি আরও বলেন, আজ বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়, গণতন্ত্র আক্রান্ত। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে। আমার নেতাকর্মীরা কারাগারে, অনেকে ঘর ছাড়া, সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন। নিরীহ শিশুরা টিকার অভাবে মারা যাচ্ছে, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে। রাষ্ট্রকে ১৯৭১-এর পথ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এমন একটা সময় আমি কিভাবে বলি আমি বিশ্রামে যাচ্ছি, অবসর? মুজিবের কন্যা বলেন, আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। পরবর্তী নেতৃত্ব কার হাতে যাবে এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, নেতৃত্ব কোনো ব্যক্তিগত উত্তরাধিকার নয়। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়, একটি গণতান্ত্রিক দল। কাউন্সিলের মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। দলের পুনর্গঠন ও নেতৃত্বের পরিবর্তন প্রশ্নে আওয়ামী লীগ সভানেত্রী ব্যাখ্যা করে বলেন, নেতৃত্ব কোনো অলংকার নয়, নেতৃত্ব একটি পবিত্র দায়িত্ব। যারা দায়িত্ব পালন করতে পারবেন না, যারা কর্মীদের পাশে দাঁড়াতে পারবেন না, যারা কঠিন সময়ে অঙ্গ সংগঠনকে ধরে রাখতে পারবেন না, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। আবার এটাও মনে রাখতে হবে, আমাদের অনেক প্রবীণ নেতা সারা জীবন দলকে দিয়েছেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন। তাদের অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাদের অভিজ্ঞতা আমাদের সম্পদ।
আপাতত নেতৃত্বে বড়সড় বদলের সম্ভাবনা নেই ইঙ্গিত দিয়ে বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নতুন কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে। নতুন প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণদের নেতৃত্বে নিয়ে আসা হবে। সেই পরিকল্পনা ইতোমধ্যেই করা হয়েছে। তার ভাষ্য, তরুণ নেতৃত্বের বিষয়ে আমি সর্বদাই উৎসাহী। আমাদের অনেক তরুণ নেতা আজ নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্রযন্ত্রের সকল জুলুম, অত্যাচার, নির্যাতন মোকাবিলা করে দৃঢ়তার সঙ্গে আওয়ামী লীগের পতাকা ধরে রেখেছেন। এরাই আমাদের ভবিষ্যৎ। এদিকে পুশ ইন আতঙ্ক কমলেও সীমান্তে উত্তেজনা, বেনাপোলে দ্বিগুণ বিজিবি মোতায়েন। যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের পুশ ইনের আশঙ্কা কমলেও সীমান্ত জুড়ে এখনও বিরাজ করছে সতর্কতা, উৎকণ্ঠা ও চাপা উত্তেজনা। গত কয়েকদিনে নতুন করে কোনো পুশ ইনের ঘটনা না ঘটলেও সীমান্তের ওপারে বিপুল সংখ্যক মানুষকে জড়ো করে রাখা হয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সম্ভাব্য যে কোনো পুশ ইন বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বেনাপোল সীমান্তে আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা। মঙ্গলবার ৯ জুন সকালে বেনাপোলের সাদিপুর, দৌলতপুর, পুটখালি, কাগজপুকুর, ঘিবা এবং সীমান্ত ঘেঁষা বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারিতে নিয়োজিত রয়েছেন। সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি রাতের টহলও বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যেও সতর্কতা লক্ষ্য করা যায়। অনেকেই স্বেচ্ছায় বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১শে মে গভীর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এর আগে সীমান্তের ওপারে প্রায় ১০০ থেকে ১২০ জন লোককে জড়ো করে রাখা হয়েছিল বলে গোয়েন্দা তথ্য পায় বিজিবি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিজিবি দ্রুত সীমান্তে অবস্থান নিয়ে পুশ ইনের চেষ্টা প্রতিহত করে। ফলে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে বাধ্য হন। স্থানীয়দের দাবি, প্রায় ২ দিন ধরে নারী, শিশু ও পুরুষের একটি দল সীমান্তের শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করে। প্রচণ্ড গরম, বিশুদ্ধ পানির সংকট, খাদ্যাভাব এবং অনিশ্চয়তার মধ্যে তারা দিন কাটায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে নারী ও শিশুরা। পরে ২ জুন রাতের দিকে বিএসএফ তাদের শূন্য রেখা থেকে সরিয়ে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান। ঘটনার পর সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুশ ইনের আশঙ্কায় সীমান্তবর্তী গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবির পাশে এসে দাঁড়ায়। লোক বাসিন্দারা রাত জেগে সীমান্ত পাহারায় অংশ নেন এবং যে কোনো সন্দেহজনক তৎপরতার তথ্য বিজিবিকে জানান। সাদিপুর গ্রামের বাসিন্দা সাগর হোসেন বলেন, ১ জুন সকালে জানতে পারি বিজিবি পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে। এরপর গ্রামের মানুষ নিজের উদ্যোগেই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। আমরা বিজিবির সদস্যদের সঙ্গে রাত জেগে পাহারা দিয়েছি। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সবাই সতর্ক রয়েছে। একই গ্রামের জসিম উদ্দিন বলেন, সীমান্ত রক্ষা শুধু বিজিবির দায়িত্ব নয়, দেশের নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব আছে। তাই আমরা সীমান্তে অবস্থান নিয়ে বিজিবিকে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও দেশের স্বার্থে আমরা তাদের পাশে থাকব। বেনাপোল বাজারের ব্যবসায়ী পলাশ আহমেদ বলেন, পুশ ইনের খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে বিজিবির দৃঢ় অবস্থান এবং দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আমদানি রপ্তানি ব্যবসায়ী শরীফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক নিয়মকানুন ও দূতাবাসিক প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো গ্রহণযোগ্য নয়। বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে স্থিতিশীলতা বজায় থাকা ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। ঘটনার পর ন্যাশনাল সিভিল পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি গত ৩ জুন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয় জনগণ ও বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করে দেশের সীমান্ত সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত ৩১শে মে রাতে বিএসএফ সীমান্তের বিভিন্ন স্থানের আলো নিভিয়ে ১০০ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশি দাবি করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তবে বিজিবির কঠোর অবস্থান, বাড়তি সতর্কতা এবং তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজান হোসেন বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে যে সীমান্তের ওপারে বিএসএফের বিভিন্ন হোল্ডিং সেন্টারে বিপুল সংখ্যক মানুষকে জড়ো করে রাখা হয়েছে। তাদের মধ্যে অনেককেই বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হতে পারে। তাই সদর দপ্তরের নির্দেশে সীমান্তে আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। তিনি আরও বলেন, সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বর্তমানে বেনাপোল সীমান্তে পুশ ইনের কোনো ঘটনা ঘটছে না। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি এবং সীমান্ত জুড়ে নিয়মিত টহল ব্যাহত রেখেছি। তিনি বলেন, যাদের পুশ ইনের চেষ্টা করা হয়েছিল তারা বাংলাদেশি কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কেউ যদি প্রকৃত বাংলাদেশী হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক আইন, দূতাবাসিক প্রক্রিয়া এবং প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো যেতে পারে, কিন্তু রাতের অধারে বা একতরফাভাবে কাউকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর কোনো বৈধতা নেই। এদিকে রাশিয়ার শ্রমবাজারে 1 লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ। বাংলাদেশ ও রাশিয়া জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে রাশিয়ায় বর্তমানে কর্মরত প্রায় 10,000 বাংলাদেশি কর্মীর সংখ্যা আগামী 1 বছরের মধ্যে 1 লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে ঢাকা। মঙ্গলবার 9 জুন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় চলমান 3 দিনের সরকারি সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই প্রস্তাব দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবের ওপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে এবং উভয় পক্ষই শীঘ্রই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। দুই দেশের আলোচনায় বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি 10 গুণ বাড়ানোর বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উঠে এসেছে। জনশক্তি খাতে সহযোগিতার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ও রাশিয়া একমত হয়েছে যে বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম এবং তা সংযমনীভাবে বাড়ানো উচিত। রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক ও ঔষধ সামগ্রীর বাজার বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন ড. খলিলুর রহমান। বাণিজ্যের নতুন সুযোগ সন্ধান ও বাণিজ্যিক যোগাযোগ জোরদার করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল রাশিয়ায় পাঠানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রুশ পক্ষ। এছাড়া দুই দেশের আলোচনায় প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত সহযোগিতা বেশ গুরুত্ব পেয়েছে। কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি রুশ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী। এই প্রস্তাবেও তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া। পাশাপাশি বাংলাদেশের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নীতিমালা প্রণয়ন এবং এই খাতে সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো। ড. খলিলুর রহমান 7 জুন থেকে রাশিয়ায় সফরে রয়েছেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।